মেসি, এমবাপ্পে, হালান্ডের দাপটে যারা ভুলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর নামটা, তারা আরও একবার টের পেলেন যে CR7 ফুরিয়ে যাননি। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলে চেনা ছন্দে ফিরলেন রোনালদো। ঘানার সাথে গোল শূন্য ড্র ইংল্যান্ডের। আর জাতীয় দলের জার্সিতে 200তম ম্যাচ খেললেন লুকা মডরিচ। কঙ্গোকে হারিয়ে টপ 32-তে কলম্বিয়া। আর ভোরে বিশ্বকাপের মঞ্চ মাতাতে এবার নামছেন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে জাতীয় দলের স্পেশালিস্ট তপু বর্মন। কি অবস্থা, কেমন চলছে খেলা? খেলা তো ভালোই খেললো পর্তুগাল। হ্যাঁ দাদা, হ্যাঁ বেশ ভালো। আপনার কাছে প্রথম প্রশ্নটা তো করাই যায় এটা, যে পর্তুগাল ডিআর কঙ্গোর বিপক্ষে একে ড্র করলো, সেই পর্তুগাল একেবারে ভিন্ন রূপে টিম গেম খেলে 5 গোল দিল উজবেকিস্তানের জালে। কি বদলালো? রবার্তো মার্তিনেজ নাকি রোনালদোর সঙ্গে তার সতীর্থদের কেমিস্ট্রি সবকিছু জমলো কি করে? না আসলে আমার কাছে কালকে মনে হয়েছে যে তারা অ্যাজ এ টিম এবং তাদের যে প্ল্যান ছিল সবগুলো এক্সিকিউশন করেছেন, এবং পারফেক্টলি তাদের যে প্ল্যান ছিল, গেম প্ল্যানটা ছিল, সেটাতে আমার কাছে মনে হয় প্রত্যেকটি প্লেয়ার সেম একদম লাইনে ছিল, চেইনে ছিল। কারণ আমার কাছে মনে হয় যে গেম প্ল্যানে যদি 2-1 প্লেয়ার সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে না পারে তাহলে কিন্তু ডিফিকাল্ট, যেটা কিনা পর্তুগালের গতকালকের ম্যাচে এরকম কোনো প্রবলেম হয় নাই। সবাই একটা লাইনে ছিলেন এবং আসলে দেখেছি আপনি যখন রোনালদোর সেকেন্ড গোলের কথা আপনি আমাকে বললেন যে আসলে ব্রুনো ফার্নান্দেজ, রোনালদো যে রানটা মেক করেছে ওই রানেই গোল। জাস্ট খেলে ব্রুনো ইন বিটুইন দুইটা ডিফেন্ডারের মাঝখান দিয়ে বলটা ঠেলে দিছে। তো এটা মনে হয় ফার্স্ট গোল নাকি সেকেন্ড গোল? ফার্স্ট গোল একেবারে অন রান বলে তিনি কি করলেন আমরা দেখবো এখন। টেকনিক্যালি কি কোনো চেঞ্জ এসেছিল? টেকনিক্যালি চেঞ্জ আসলে কালকে এরকম একটা ম্যাচ ছিল যেটা কিনা একটা বিগ মার্জিনে উইন করার পসিবিলিটি ছিল পর্তুগালের, সেটাতে তারা সাকসেস হয়েছে। তার সাথে আপনি যদি ধরেন সেট পিসগুলোতে, স্পেশালি ফ্রি কিকেও তারা একটা গোল করেছে। তো এই যে ব্যাপারগুলি, টেকনিক্যাল ব্যাপারগুলি, আমার কাছে মনে হয় যে কালকেই আপনার একটা মুখ্য ম্যাচ ছিল যেখানে আসলে এগুলাকে অ্যাপ্লাই করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, যেটা কিনা তারা 100%লি সাকসেস হয়েছে এবং তার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল সেটা বোঝা যায়, যেটার প্রতিফলন আমরা এই ম্যাচটাতে দেখেছি। এবং সেই ম্যাচটায় যে গোলগুলো হয়েছে, বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল দুটো তো আগে দেখতেই হবে আমাদের স্ক্রিনে। প্রথম গোলটা তিনি খুব দ্রুতই পেয়ে যান, 6 মিনিটের মধ্যেই পেয়ে যান, এবং ঠিক ও প্রান্ত থেকে জোয়াও ক্যান্সেলো তিনি ওই গোলটা বাড়িয়েছিলেন সামনে, ক্রসটা। এবং অন রান আমরা পরের ফ্রেমে দেখব, অন রান ক্রিশ্চিয়ানো কিন্তু শুধুমাত্র থ্রু বলে তার কিকটা দেন এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে। খুব দ্রুতই ঘটে গেছে ঘটনাগুলো। না, জাও ক্যান্সেলো আসলে মানে অল ক্রেডিট গোস টু ক্যান্সেলো। কারণ আপনি দেখেন সেইখানে 4জন ডিফেন্ডার, 2জন মিডফিল্ডার, 6 জনের মাঝখান থেকে বলটা আসলে এরকম একটা পজিশনে এসেছেন যেখানে রোনালদো উপস্থিত। তো রোনালদোর মানে এইসব গোল কিন্তু আমরা সচরাচর সবসময় দেখি যে বল আসে জাস্ট ওয়ান টাচে সে এটাকে ধরে আর কি, জাস্ট ফিনিশ। তো এটা আসলে রোনালদোর জন্য ভেরি ইজি টু ফিনিশ এইসব কাইন্ড অফ বল। কিন্তু আসলে রোনালদোর পজিশন সেন্সটা আপনি দেখেন, এর আগের পিকচারটা আমরা দেখেছি যে যার সাথে ছিল ডিফেন্ডার তার থেকে আপনার 1 মিটার ডিস্টেন্স নিয়েছিল, জায়গা নিয়েছিল। সে আসার আগেই কিন্তু আপনার এই যে দেখেন, হ্যাঁ দেখেছেন, 1 মিটার কিন্তু দূরে সে পিছনে ছিল, বলটা আসছে একটু জাস্ট সামনে, যে বলটা জাস্ট খেলে ফিনিশ করলো। অলরেডি তাকে ব্লক করাই ছিল 2 জনকে দিয়ে, তিনি প্লেস করে নিয়েছেন। মানে এটা অ্যাকচুয়ালি আপনার রোনালদোর পজিশন সেন্স, এবং সে জানে আসলে এইসব পজিশনে কোথায় দাঁড়াইতে হবে। এর জন্যই কিন্তু আপনার গোলটা একদম, এটা কিন্তু দিস ইজ নট এ ইজি গোল ব্রাদার। অন টাচে অন রান চলন্ত বলে এটা আমার মনে হয় এই ম্যাচে রোনালদো আরো কয়েকবার সেই চেষ্টাটা করেছেন, পরবর্তীতে সবগুলো কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি, গোলরক্ষক ঠেকিয়েছেন। তবে এটা আমার কাছে মনে হয় রোনালদোর জন্য ভেরি আর্লি স্কোর, এটা তাকে বুস্ট করেছে একদম। আপনার ধরেন স্পেশালি এত তাড়াতাড়ি গোল করাটা তার জন্য খুবই ভালো হয়েছে। এই খুব দ্রুত গোলের কারণে কিন্তু স্কোর 5 হয়ে গেছে তাদের, আরো গোল করার সুযোগ পেয়েছে। আমরা পরের গোলটাও দেখবো, সেটাও একটা দারুণ গোল ছিল, এবং সেই গোলটা আমরা দেখছিলাম একেবারে মাঝ মাঠ থেকে নিয়ে থ্রু বল বাড়ানো হয়। আমরা পরের ফ্রেমগুলো দেখলে বুঝবো আরো। এবং খুব দ্রুতই 2জন ডিফেন্ডার ছিলেন, কিন্তু থ্রু বল সামনে রোনালদো স্পিডের সঙ্গে তারা স্বাভাবিকভাবে পেরে ওঠেননি, এবং পরবর্তীতে যে রোনালদো গোলটা করেন। না, যদি আপনি প্রথম পিকচারটা একটু দেখাইতে পারেন তাহলে আমার জন্য ভালো হয়। প্রথমটা আমরা দেখবো আবার। হ্যাঁ এক্স্যাক্টলি, দেখেন রোনালদো রানটা করেছে কোথায়, দেখেন এই যে 2টা ডিফেন্ডার ছিল তার পিছন দিয়ে রানটা করেছেন, সে কিন্তু স্ট্রেট যায় নাই ওই পাশ থেকে। ইয়েস এক্স্যাক্টলি। এখন যদি এইখান দিয়ে না যেত, যদি সে স্ট্রেট দৌড়াইতো তাহলে অফসাইডে পড়তো।
ঠিক আছে, এই যে একটা ইউ রান, এটার কারণে কিন্তু আপনার সে অফসাইডে পড়ে নাই, বলটা দেওয়ার জন্য একটু টাইম পেয়েছে। এখন যদি সে স্ট্রেট দৌড়াইতো তাহলে অফসাইড পজিশনে থাকতে বল দিতে পারতো না। এটাই আসলে একজন সিনিয়র প্লেয়ার এবং ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারের একটা কোয়ালিটি। আপনার কোন সময় কোন দিক দিয়ে দৌড়াইতে হবে এটা তার জন্য ভেরি ইজি এবং মুখস্থ। এটা আমি বলবো যে ব্রুনো ফার্নান্দেজ যে পাসটা দিয়েছে একদম এটা মানে একদম কিলার পাস, পিচ পারফেক্ট, এবং বাকিটা কাজ রোনালদো সেরেছেন। এবং তার যে সেই টিপিক্যাল সেলিব্রেশন সিউ আরো একবার বিশ্ব মঞ্চে, এটার একটা অপেক্ষা ছিল। গত ম্যাচটা পুরোপুরি আমরা অপেক্ষায় দেখেছি, এবং তারপর সেই CR7 টিপিক্যাল। এবং বাংলাদেশেও আমরা দেখছিলাম যারা খেলা দেখছে আশেপাশে, তারাও কিন্তু সেই গোলটা সেলিব্রেট করেছে। মনে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা সেরকম না, রোনালদোর যে ফ্যান বেজ এখনো সেরকম রয়েছে, সেটাও পরিষ্কার। এই গোলের পর একটা উল্লাস হয়েছে। অবভিয়াসলি ব্রাদার, অবভিয়াসলি, কারণ রোনালদো মানে এই জেনারেশনের। তারপর আমি বলবো যে এখন যে ইয়াং জেনারেশন আছে সবাই কিন্তু CR7, রোনালদো কেউ বলে না, CR7 মানে আসলে এটা মানে আমি বলবো যে হি ইজ দ্য গাই যে কিনা এত লক্ষ কোটি মানুষের ইন্সপায়ারিং একজন পার্সন। এবং ধরেন তার কাছ থেকে আমরা অনবরতই রেগুলার শিখি। রেগুলার কথা বললেন, 6 বিশ্বকাপে নেমে 6 বিশ্বকাপে গোল করা। আমরা ফিফার একটা ছবি দেখছিলাম যে 6 দিয়ে 6টা রোনালদো, আমরা সেই ছবিটা দেখছিলাম যে এটা অসাধারণ যে ক্রিশ্চিয়ানো রোনালদো হ্যাজ স্কোরড এট 6 ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টস, যেটা এই বিশ্বে আর কারো তো নেই। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে নেমে গোল করতে পারে। মানে আসলে ওনার মতো, রোনালদোর মতো একজন পার্সন মানে ফুটবলের, আমরা কিন্তু আসলে তার ফার্স্ট ম্যাচ দেখার পরে অনেক ক্রিটিসিজম করা হয়েছে তাকে, আসলে অনেক ব্লেমিং করেছে। ইভেন তো তার গ্যালারি থেকে আমরা বলছিলাম সতীর্থর হ্যাঁ, তো তাদের মধ্যেও কিন্তু তাকে নিয়ে কথা উঠেছে। সম্ভবত নাভাস বলেছিলেন যে তিনি তো আরেকজন আমাদের সাধারণ প্লেয়ারের মতো একজন। এখন ঘটনা হয়েছে যে তার যে লেগেসি এবং তার যে অ্যাচিভমেন্ট, আসলে উই শুড গিভ হিম রেসপেক্ট, হাম্বল রেসপেক্ট। উই শুড সেলিব্রেট হিম অলসো। ইয়েস, ডেফিনেটলি। ওয়ার্ল্ড কাপে রোনালদো খেলছেন, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। রেকর্ড হয়েছে স্বাভাবিকভাবে, এইটা তো আছেই 6 ওয়ার্ল্ড কাপ। আমি রেকর্ডের একটা চার্ট তার দেখতে চাই, যে রেকর্ডে আসলে আশেপাশে তার কেউ নেই। পর্তুগিজদের মধ্যে তো তিনি সেরাই, মানে পর্তুগাল টপ স্কোরার ওয়ার্ল্ড কাপে, সেটাও যেমন আছে। আপনি যদি দেখেন যে তিনি ইউসেবিওকে টপকেছেন 24 ম্যাচে 10 গোল, 9 গোল ছিল ইউসেবিওর। এবং এর আগে যারা ছিল পলেতা বা ইতালির যারা ছিল 4-3-3 এরকম গোল, কিন্তু 10 গোল ওয়ার্ল্ড কাপে। সঙ্গে আসলে প্রত্যেক ওয়ার্ল্ড কাপে যে গোল করা, 1 গোল 6-এ, 10-এ 1 গোল, 4 গোল 18-তে, 1 গোল 22 এবং 2 গোল দ্বিতীয় ম্যাচে সেই 2 গোল পেয়ে গেছেন অনগোয়িং 2026। না এটা একদম মানে একটা সম্পূর্ণ আমি বলবো যে ক্যারিয়ার। জাস্ট এখন আসলে পর্তুগিজ ফ্যানরা একটা জিনিসই দেখতে চায়, ওয়ার্ল্ড কাপ ট্রফি। লেটস সি এখন পর্তুগালের মোরালিটা আমার কাছে এখন মনে হবে যে অনেক হাই হয়েছে, একটা হাই স্কোরিং ম্যাচ জিতেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে তাদের পারফরমেন্স আরও বেশি ভালো দেখবো আমরা আপকামিং ম্যাচে। লেটস সি এখন আসলে তাদের কনফিডেন্সটা বিল্ড হয়েছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আরেকটা ব্যাপার আমি বলতে চাই, দলগতভাবে যদি আপনি খেলেন, যে কোনো টিমের সাথে পর্তুগাল টিমটা ফাইট দিতে পারবে এবং জিতার পসিবিলিটি থাকবে। কারণ আপনার টিমে রোনালদোর মতো প্লেয়ার আছে যে কিনা এখনও আপনার ডমিনেট করে ডিউরিং ম্যাচে। তো রোনালদোকে যখনই এগেইনস্ট টিমের ডিফেন্ডাররা দেখবে, এক্সট্রা নজরে রাখতে হবে। দলগত পারফরমেন্স বা দলগত সেলিব্রেশন কিন্তু গত ম্যাচটাতে বা এই ম্যাচটাতে দেখা গেল, যেটা প্রথম ম্যাচে কিছুটা মিসিং ছিল, পাস দেয়া নেয়া অনেক কিছু, কিন্তু সেলিব্রেট একসঙ্গে করা, যখন রোনালদো গোল করলো সবাই একসঙ্গে সেটা সেলিব্রেট করা অসাধারণ ছিল। এবং আমরা এই মোমেন্টটাই পর্তুগালের ফ্যানরাও চেয়েছিল, যে এত স্টার প্লেয়ার তবুও কেন তাদের কেমিস্ট্রিটা, তাদের সিংটা হচ্ছে না, সেটা নিশ্চয়ই দেখা গেছে। হ্যাঁ আপনার আমার একটা জিনিস মনে পড়ে যায়, 2006 সালের ওয়ার্ল্ড কাপ, ইতালি আপনার ফার্স্ট রাউন্ডে মেবি 3 না 4 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। সেই টিমে যদি আপনি দেখেন যে তাদের যে দলগত পারফরমেন্স ছিল এবং স্যাক্রিফাইস ইচ আদার, এই কথাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টিমের জন্য। আপনার সতীর্থ প্লেয়ারের জন্য যদি আপনি তাকে কভার করার জন্য যদি আপনার 20 মিটার বা 30 মিটার এক্সট্রা এফোর্ট দেন, দ্যাট মিনস আপনার ওই টিমের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা বেশি থাকে। আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং এর কথা যখন বললেন, তখন আমাদের মনে হয় যে নুনো মেন্ডেসের সেটআপ বা ফ্রি কিক যেটা রোনালদো নেবেন কিনা, কারণ ক্যামেরা বারবার তার দিকে ধরছিল। আমরা ওই সেটআপটা দেখলে বুঝবো নুনো মেন্ডেসের গোলটা ঠিক এই জায়গা থেকে ফ্রি কিক। এবং আমি কমেন্টেটরের কাছ থেকে শুনছিলাম যে ইজ ইট রোনালদো অর নুনো মেন্ডেস, কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে লেফট ফুটে স্ট্রং, যেহেতু লেফট ফুটে দাঁড়িয়েছেন নুনো মেন্ডেস,
মানে দেয়ার ইজ এ চান্স যে নুনো এই গোলটা কিকটা নিতে পারেন, পারে। কিন্তু এক্সপ্রেশন কিংবা যেভাবে রোনালদো যেটা করেন ফ্রি কিক নেওয়ার আগে হ্যাঁ। দম Yes, নিচ্ছিলেন yeah. যে না কিকটা আমি নেব, ঠিক তখনই নুনো মেন্দেস কিকটা নিলে আমরা পরের ফ্রেমে দেখব ঠিক যে এই মানব প্রাচীরের মাঝখানে যেটুকু গ্যাপ, সেই গ্যাপ দিয়ে এই গ্যাপটা দিয়ে নুনো মেন্দেস গোল করলেন এবং সেটা জাল ভেদ গোলকিপার করলো। কিন্তু টু বি অনেস্ট হি ইজ এ কনফিউজ, আসলে রোনালদো মারবে নাকি নোনো মারবে, যেটা আমিও কনফিউজ ছিলাম। আপনি যেটা বললেন যে রোনালদোর যে স্টাইলটা থাকে ফ্রি কিক নেওয়ার আগে আপনার সেই পুরা টোটালি সেভাবে দাঁড়িয়েছেন, কিন্তু গোলকিপার কিন্তু আপনার একটু 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 মুভ করে, এর বিদায় কিন্তু সে বলটাকে রিচ করতে আরেকটা কি পারে না। ব্যাপার আছে এখানে যে রোনালদোকে তিনি মোটামুটি দেখতে পাচ্ছিলেন, ভালো মার্ক করতে পারছিলেন, দেয়ালটা একটু নুনো মেন্দেসের সামনে ছিল। এটা কিন্তু গোলকিপারের জন্য একটু ডিস্টার্ব বাধা হয়েছে, হ্যাঁ। বাধা হয়েছে, এবং সেই ক্ষেত্রে বলটা যে এত পকেটে গিয়েছেন বা ওরকম কোনো কিছু হয় না, কিন্তু বলে পাওয়ার ছিল, জাস্ট খেলে নোনো বারে রেখেছেন। এবং আমার পরের একটা ছবি দেখলে বুঝবো সেলিব্রেশনে তখন রোনালদো মাথায় হাত দিয়ে বলছিলেন যে আইডিয়া বা Idea, yeah. বুদ্ধি যেটা বা আমাদের প্ল্যান যেটা Plan, সেটা কার্যকর yes, হয়েছে, এবং নুনো মেন্দেস সহ না, সবাই আপনি আসলে যদি celebrate করেন। নট অনলি এই ফ্রি কিকটা, আপনি যদি আরেকটা কম্বিনেশন ফ্রি কিক দেখেন, রোনালদো সামনে থেকে পিছনে রান করে, হ্যাঁ। সেখানে জাস্ট চিপ করে রোনালদোকে বল দেয়, অলমোস্ট গোল হয়ে গিয়েছিল, মেবি হ্যাট্রিক হয়ে যেত রোনালদো। কিন্তু এই যে এই প্ল্যানটা, আসলে এইসব প্ল্যান মাঠের মধ্যে এক্সিকিউশন করাটা শুধু অনলি ফর প্লেয়ারদের ডিউটি থাকে। একেবারে, এবং রবার্তো মার্টিনেজ খুশি হবেন স্বাভাবিকভাবে, এখন এসে দল সেটা করেছে। রাফায়েল লিয়াও যে গোলটাও Yes, করলেন yes. সবশেষ, সেটাও দারুণ ছিল। যেটা বলছিলাম হ্যাট্রিকের সুযোগ ছিল, রোনালদো বেশ কয়েকবার নিজের চেষ্টা করেছিলেন, গোলরক্ষক কিছুটা আটকে ভালো দিয়েছে। করেছেন। হয়তো আরো সেই বয়সের তুঙ্গে থাকলে এই ম্যাচটায় রোনালদো একটা হ্যাট্রিক করতেই করতে পারতেন। তবে সবাই জোড়া গোল করছে, রোনালদো যে করেছেন আলটিমেটলি তিনি ফিরেছেন, সেটা একটা দারুণ ব্যাপার। তবে কিছু ব্যাপার দারুণ হয়নি, তার মধ্যে আবার কিছু ব্যাপার হয়েছে, যেমন ইংল্যান্ড কালকে গোল পায়নি, সেটাও একটা ব্যাপার। এই ম্যাচটাই গোল হয়নি, তবে ক্রোয়েশিয়া তারা 1 গোলে জিতেছে, এবং লুকা মডরিচ তিনি কিন্তু 200তম ম্যাচ খেললেন। আমরা মডরিচ তাকে সেলিব্রেট করতে হবে, তার একটু রেকর্ড দেখি, তারপর Yes, মডরিচের of কথা বলবো। course, of 200তম course, ম্যাচ জাতীয় of দলের হয়ে লুকা মডরিচ, এবং এই ম্যাচে তিনি গোল পাননি, 1 গোলে জিতেছে তার দল, তবে তিনি দুর্দান্ত ছিলেন। 88 টাচেস, 0.25। আমরা দেখছি এক্সপেকটেশন 1 বিগ চান্স ক্রিয়েট করেছিলেন, 78-এর মধ্যে 69 অ্যাকুরেট পাস, ডুয়েল জোন 5টার মধ্যে 4টা, 235.9 মিটার ডিস্টেন্স ক্যারি করেছেন তিনি, এবং 7.4 তার আসলে রেটিংটা, এবং লিডিং হিজ কান্ট্রি টু ভিক্টরি ইন হিজ 21st ক্যারিয়ার ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স। 21তম তার ম্যাচ, এবং 200তম তার জাতীয় দলের জার্সিতে 21তম ওয়ার্ল্ড কাপ। আসলে লুকা মডরিচ, আমরা তো সবসময় ধরেন মেসি, রোনালদো ওদের নিয়ে কথা বলি, আসলে লুকাকে নিয়ে কথা বলা উচিত, যে কিনা আপনার তার কেরিয়ারটা এত লং কেরিয়ার, আসলে এখন পর্যন্ত সেই ইউরোপিয়ান লিগে খেলছে এসি মিলানের হয়ে। আসলে যে একটা প্লেয়ার আপনার এত ধারাবাহিকভাবে পারফরমেন্স, তার থেকে বড় ব্যাপার হলো আসলে তার ফিটনেস লেভেলটা কোন লেভেলে আছে, মানে বয়সটা কম হলো না। টপ 40 ইয়ার্স ওল্ড, টপ মানে একদম, এবং এত কোয়ালিটি প্লেয়ার, ইভেন দো সে ব্যালন ডিয়ার জিতেছেন। আমাদেরকে কাউন্ট করতে হবে তাকে, ওয়ার্ল্ডের যদি টপ লাস্ট 15, 16, 70 ইয়ার্সের পারফরমেন্স দেখেন, তাকে সেই মর্যাদা দিতে হবে ওয়ার্ল্ড ফুটবলে। আসলে মডরিচকে ধরেন ফলো করেন এমন কোনো প্লেয়ার নাই ওয়ার্ল্ডে, তার যে আউটসুইং পাস, তার যে 1v1 ডিফেন্ডিং, এই যে লুকা মডরিচ ইয়াং থেকে স্টার্ট করে, টোটেনহাম থেকে তাকে আমি চিনি, টোটেনহামের পরে রিয়াল মাদ্রিদে জয়েন করার পরে রিয়াল মাদ্রিদ বিশ্বকাপও তো মাতালেন। হ্যাঁ, তার কেরিয়ারের শেষ পর্যায় পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলে, পরে এসি মিলানে গেল, এবং স্পেশালি 2018-22-এর ওয়ার্ল্ড কাপের কথা যদি বলতে হয়, অসাধারণ, মানে অসাধারণ, একাই নায়ক ছিলেন দলের। আমরা আরেকটা ম্যাচ যেটা ইংল্যান্ডের কথা বলছিলাম, ঘানার সঙ্গে ড্র করলো, এত স্টার ফুটবলার নিয়ে এই ম্যাচটা 0-0-তে শেষ হলো। আমরা ডেক্লান রাইসদের দেখছি, কনসার্টে দেখছি, তারা ভালো রেটিং পেয়েছেন, ওই 8.3, 7.6, 7.5, কিন্তু এখানে আমরা এক্সপেক্টেড গোলও দেখছি 1.28 ইংল্যান্ডে, ইন ফেভার অফ ইংল্যান্ড, অর্থাৎ 1-2 গোল তো হইতেই পারতো। 0.29 ঘানা, বিগ চান্স ছিল 2-1, শটস 19টার মধ্যে 4টা অন টার্গেটে ছিল ইংল্যান্ডের, ওদের দুটোর মধ্যে একটা, তারপরও গোল হয়নি। 79-21, মানে 80-20% খেলায় রেশিওতে ইংল্যান্ড এগিয়ে থাকার পরও তারা গোল পায়নি, এবং চতুর্থ গোললেস ড্র এবারের বিশ্বকাপে, তাও ইংল্যান্ড আর ঘানা। না, আসলে আমি বলবো যে ডিসঅ্যাপয়েন্টেড ইংল্যান্ড, আসলে এত ভালো খেলার পরেও গোল পায়নি, এটা আসলে আমি বলবো যে তাদের কপালও একটু খারাপ। ক্রসবারে টাচ হয়, হেডেড, তারপর ওই বলটা রিবাউন্ডে আবার হেরিকেনের কাছে আসে, সে বলি মারে বাম পায়ে, বলটা উপর দিয়ে চলে যায় একদম খেলা শেষ হওয়ার আগের সময়টা। তো আমি বলবো যে আসলে গানা অ্যাজ এ টিম, ডিফেন্ডিং টিম,
তারা খুব ভালো করেছেন। যদি আপনি ডিফেন্সিভলি দেখেন, আসলে তাদের প্ল্যানই ছিল যে কাউন্টার অ্যাটাকে যদি আমরা ইংল্যান্ডকে হার্ট করতে পারি ওইটাই আমাদের জন্য বেটার মনে করি। কিন্তু 80% বল পজিশন, 20% 21% বল পজিশন, আসলে এটা বোঝাই যায় যে আসলে ইংল্যান্ড মানে কতটা চেষ্টা করেছেন এবং কতটা ডমিনেট কিন্তু করেছেন। এটা বোধহয় একদিক থেকে ভালো, বড় টুর্নামেন্ট, একটা ম্যাচ এরকম টাইট যাওয়া, পয়েন্ট একেবারে হারায়নি, ভাগাভাগি হয়েছে, সেটা করে বোধহয় ইংল্যান্ড পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং ঘানা তাদেরকেও একটু ক্রেডিট দিতে হবে, দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড কাপ খেলছে। আর ওদিকে ডিআর কঙ্গোকে 1-0 হারিয়ে কলম্বিয়া তারা টপ 32 সেই রাউন্ডটা নিশ্চিত করেছে, 76 মিনিটে গোলটা হয়। তবে ব্রাজিল মাঠে নামছে, সেগুলো নিয়ে তো আরো অনেক কথা রয়েছে। এক্সপার্ট টেবিল একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। তাহলে তো আরো একবার দেখছেন এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ, আমরুপালি, রঞ্জন শান্ত আছি তপু বর্মনকে সঙ্গে নিয়ে। আর নেইমার আছেন বোধহয় ব্রাজিলে, সেটা ভোরবেলায় 4টায়। তবে ব্রাজিলকে নিয়ে আগে কথা বলতে হবে, কারণ তাদের সেই যে মরক্কোর সাথে ড্রয়ের পর হাইতি ম্যাচে দাপট 3 গোলের জয়, এরপর স্কটল্যান্ড তারা সামনে, কেমন হতে পারে এই ম্যাচটা সেটা দেখবো। আমার মনে হয় যে এর আগের ম্যাচের যে লাইন আপটা ছিল, সেই লাইন আপটা যদি আমরা দেখি, ব্রাজিলের লাস্ট ম্যাচ লাইন আপ, তাহলে একটা পরিষ্কার ধারণা তো পাওয়াই যায়। 4-4-2-তে আনচেলত্তি নামিয়েছিলেন, বেকার তিনি তো ছিলেন, দানিলো, মার্কিনেস, ম্যাগেলেস, সান্তোস তিনি ছিলেন, লুকাস পাকেতা, রাফিনিয়া তো এই জায়গাটায় মিসিং, তাই না? কুনিয়া ছিলেন, দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তো এখন কি হবে? না, এখন আসলে আমি আগে রাফিনার প্রসঙ্গে একটু কথা বলতে চাই, কারণ রাফিনা এখন ব্রাজিল টিমের জন্য ওয়ান অফ দ্য কি প্লেয়ার। ইভেন তো তার যে পারফরমেন্স আমরা দেখেছি, সে গোল পায় নাই, কিন্তু তার যেই অফ দ্য বলে যেই মানে স্পেস কভার যেই স্যাক্রিফাইস রানগুলো দেখেছি, আসলে চান্স ক্রিয়েট করেছে, আসলে তার মতো প্লেয়ার। পার্ট অফ দ্য গেম ইনজুরি হতে পারে, কিন্তু এখন অ্যাঞ্চেলোত্তির হাতে ধরেন অপশনের অভাব নেই। আমার কাছে মনে হয় যে লুইস হ্যানরিক যে প্লেয়ারটা আছে, তাকে মনে হয় ওই পজিশনে খেলাইতে পারে, কারণ তার লেফট ফুটই এবং সে লেফট ফুট অনেক স্ট্রং। আমি দেখেছি প্রত্যেকটা ম্যাচ তাকে ইউজ করে সে 15-20 মিনিট বা এরকম আমি কিন্তু দেখেছি। তো সেই ক্ষেত্রে এই পজিশনটা আমার মনে হয় যে অ্যাঞ্চেলোত্তির জন্য প্রবলেম ক্রিয়েট করবে, আবার করবে না, প্লেয়ার রিপ্লেস আছে। কিন্তু নেইমার যেহেতু আমি দেখলাম যে সে প্র্যাকটিসে জয়েন করেছে, টিমের সাথে প্র্যাকটিস করেছেন, এখন আসলে নেইমার ধরেন আপনি প্র্যাকটিস একটা ফিটনেস আলাদা, ম্যাচ ফিটনেস আবার আলাদা। এখন তাকে যদি ইউজ করাইতে হয়, কোন পজিশনে ইউজ করাবে এবং কতক্ষণ সময় তাকে খেলাবেন, এটা কিন্তু আসলে কোচ ডিসাইড করবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা ব্রাজিল টিমের জন্য একটা, আমি বলবো যে পজিটিভ সাইড। নেইমার অনেকদিন পরে টিমের সাথে জয়েন করেছেন এবং টিমের হয়তো বা খেলাইতে পারে অ্যাঞ্চেলোত্তি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ব্রাজিল যে স্কোয়াডটা এখন আমরা দেখছি স্ক্রিনে, খালি আমার মনে হয় রাফিনাই চেঞ্জ হবে, তার জায়গায় কে খেলবে এটাই দেখার বিষয়। পরবর্তীতে আমরা দেখবো যে হয়তো সাবে, আমরা যেমন এর আগে এন্ড্রিককে কিংবা আমরা রায়ানকে নামাতে দেখেছিলাম, সেই জায়গাগুলো তো হয়তো অ্যাঞ্চেলোত্তি খেলবেন। তবে নেইমারের কথা তো আরেকটু বলতেই হয়, যেহেতু নেইমার দীর্ঘদিন মানে 3 বছর হয়ে গেছে, অলমোস্ট 650 দিন আর কি, সেরকম একটা হিসাব দেখছিলাম আমরা, যে এই চোট ইনজুরি এগুলো পেরিয়ে তিনি এখন নামছেন। আমরা লাস্ট তার ট্রেনিংটা দেখলাম, পূর্ণাঙ্গ যে ট্যাকটিক্যাল ট্রেনিং, সেটা ফাইনালি তিনি অ্যাঞ্চেলোত্তির অধীনে করলেন এবং তিনি মাঠে নামার জন্য মুখিয়ে। মার্টিনেল্লির কথা বলছিলেন তার সঙ্গে অনুশীলন করে, যে তাকে ফিট মনে হয়েছে, মাঠে নামার জন্য প্রস্তুত মনে হয়েছে, কিন্তু কল তো আলটিমেটলি অ্যাঞ্চেলোত্তির। ইয়েস, অফ কোর্স। কিভাবে খেলা এখন ঘটনা হয়েছে, নেইমার আসলে আমার মনে হয় স্টার্টিং 11-এ আমার মনে হয় না অ্যাঞ্চেলোত্তি তাকে মানে নামাবে ফার্স্ট ম্যাচ আফটার লং টাইম। আমার মনে হয় যে তার সে অ্যাবিলিটি ক্যাপাবিলিটি আছে, আসলে 30 মিনিট 40 মিনিটের জন্য যদি মাঠে থাকে, মানে আসলে তার জাদু আমরা দেখতে পারবো। স্কটল্যান্ডের সঙ্গে তো বোধহয় এর আগেও তো দেখলাম 10টা ম্যাচ আছে, কিন্তু 8টাই জিতেছে, বাকি 2টো ড্র। মানে ব্রাজিল তো ফেভারিট। না, ব্রাজিল ফেভারিট 100%। ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ ছিল 2-1 জিতেছিল ব্রাজিল, একেবারে বোধহয় 98 বা এরকম। আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা নেইমার জন্য ওয়েট করছি। আসলে নেইমার অনেকদিন পরে ন্যাশনাল টিমের হয়ে ওয়ার্ল্ড কাপের স্টেজে খেলবে। সেই তার খেলা আপনার ক্রোয়েশিয়ার সাথে লাস্ট মোমেন্টে গোল দিয়ে আবার গোল কনসিড করা, একেবারে কি আমরা মেসিকে দেখলাম, রোনালদোকে দেখলাম, এমবাপ্পে, হালান্ডরা গোল করছেন, হ্যারি কেইনরা গোল করছেন, এখন শুধু নেইমারই মিসিং ছিলেন। তিনি এসে যদি রাঙাতে পারেন, তাহলে এই বিশ্বকাপ 2026টা অন্তত স্বয়ংসম্পূর্ণ হয় বলে বলা যায়। পিসিআর থেকে বলছে যে শো শেষ করতে হবে, সময় তো কম। দাদা প্লিজ ওয়েট করেন, আজকে মেসির 39তম জন্মদিন। আই হোপ আপনি মেসি ফ্যান, এবং স্পেশালি আমি আপনার কাছ থেকে মেসির জন্য একটা কবিতা শুনতে যাচ্ছি। কবিতা না, কিছু কথা তো বলা যায়। আসলে মেসির ভক্ত না? আপনি, আমি, আমার মনে হয় যে ব্রাজিল যারা সমর্থন করেন কিংবা ফুটবলের যারা সমর্থক, তারা প্রত্যেকেই আমার মনে হয় যে মেসিকে নিয়ে কথা বললে কেউই নেতিবাচক কোনো কথা কিংবা ভালো লাগে না এই শব্দটা বলবেন না। তো সুতরাং মেসির
39 বসন্ত শুরু হওয়া, সেটা নিয়ে কিছু কথা বলে তো শেষ করাই যায়। মেসির এই লেখাটার শিরোনাম গোল নয়, গল্প লেখেন যিনি। একজন মানুষ, একটি নাম, লিওনেল আন্দ্রেস মেসি, যিনি শুধু গোল করেন না, ফুটবল পায়ে লেখেন কবিতা, যিনি শুধু শিরোপা জেতেন না, জেতেন হৃদয়। আজ 24 জুন সেই জাদুকরের জন্মদিন। রোজারিওর সেই ক্ষুদে ছেলেটা যে একসময়ে নিজ শরীরের ঘাটতি নিয়ে লড়াই করত রোজ, আজ সেই বিশ্বজয়ের মঞ্চে সবচেয়ে উজ্জ্বল তারা। বার্সেলোনার লা মাসিয়া থেকে শুরু, এরপর ক্যাম্প নুতে রাজত্ব, প্যারিসের আলো ঝলমলে রাত পেরিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। বয়স বাড়ছে কিন্তু কমছে না মায়া। মেসি মানেই ভালোবাসা, মেসি মানেই নস্টালজিয়া। 8টি ব্যালন ডিওর, বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালেসিমা, তালিকাটা দীর্ঘ, কিন্তু সংখ্যাগুলো কখনোই পুরো মেসিকে ব্যাখ্যা করে না। তিনি যেন সময়ের ঊর্ধ্বে এক প্রজন্ম নয়, একাধিক প্রজন্মের এক অনুপ্রেরণা। অবসর ভেঙে ফেরা, রূপকথার নায়কের মতো বিশ্বকাপ জয়, 4 বছর পর বিশ্বমঞ্চে হ্যাট্রিকের গল্প লিখে ফেরা, সেরা গোলদাতা হয়ে ইতিহাস গড়া, বল পায়ে সময়কে থামিয়ে দেয়া এক জাদুকর লিও মেসি। জন্মদিনে মেসি পৃথিবীর মানুষের কাছে আর কি চাইতে পারেন? তার নিজের ভাষায় তার পায়ের ওই ফুটবলটাই তার জন্য সেরা উপহার। আর পৃথিবীর চাওয়া, মেসি থাকুক, তার মতো করেই থাকুক, থেকে যাক হাজারো লক্ষ কোটি চোখে, এক কিশোরের স্বপ্নে যে ভবিষ্যতের দিকে তাকিয়ে বলবে, আমি মেসিকে দেখে স্বপ্ন দেখতে শিখেছি। শুভ জন্মদিন এ গ্রহকে আলোকিত করা সবচেয়ে বড় তারা, লিওনেল আন্দ্রেস মেসি। এই ছিল এক্সপার্ট টেবিলে। কথা হবে আগামী পর্বে। ভালো থাকবেন যমুনা টেলিভিশন।